বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল কলেজের অনার্স প্রথম বর্ষে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি তোমাদের মুশফিক স্যার। ব্যষ্টিক অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে অর্থনীতি বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের ব্যষ্টিক অর্থনীতি বিষয়ে ক্লাস নেওয়া হবে। ব্যষ্টিক অর্থনীতির ষষ্ঠ অধ্যায় থেকে ক্লাস নিব। ষষ্ঠ অধ্যায় হচ্ছে খরচ তত্ত্ব অথবা ব্যয়, অর্থাৎ মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে আছে এটা খরচ তত্ত্ব হিসাবে, আর ব্যষ্টিক অর্থনীতিতে আছে ব্যয় তত্ত্ব হিসাবে বা ব্যয় হিসাবে। তো বন্ধুরা, আজকে এই খরচ তত্ত্বের প্রথম লেকচার শুরু করব। আমাদের লেকচারের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় কি, আর্থিক ব্যয়, প্রকৃত ব্যয়, নিমজ্জমান ব্যয় কি, স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাই যে উৎপাদন ব্যয় কি। বন্ধুরা দেখো, উৎপাদন ব্যয়। উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। এই উপকরণ ব্যবহার বাবদ যে ব্যয় করা হয় সেই ব্যয়টাকেই বলা হচ্ছে উৎপাদন ব্যয়। দেখো, কোনো পণ্য, যে কোনো পণ্য হতে পারে, নির্দিষ্ট পণ্য হতে পারে, কোনো পণ্য উৎপাদন করার জন্য উৎপাদন ক্ষেত্রে যে সকল উপকরণ, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে যে সকল উপকরণ, আমরা জানি উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। যে সকল উপকরণ নিয়োগ করা হয়, অর্থাৎ এই সকল উপকরণ ওই উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে, এবং এই উপকরণ ক্রয় বাবদ যে সকল উপকরণ নিয়োগ করা হচ্ছে, এই সকল উপকরণের ক্রয় বাবদ যে ব্যয়টি, এই ব্যয়কেই বলা হচ্ছে উৎপাদন ব্যয়। অর্থাৎ
মোটামুটি জানা যাচ্ছে যে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন করার জন্য, কোন দ্রব্য উৎপাদন করার জন্য যে সকল উপকরণ নিয়োগ করা হয়, সেই উপকরণ ক্রয় বাবদ যে ব্যয়টি হয় সেই ব্যয়টিকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন অপেক্ষক সি সমান সমান ফাংশন কিউ। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ আর সি সমান সমান হচ্ছে উৎপাদন ব্যয়। অর্থাৎ কতটুকু উৎপাদন করব, যতটুকু উৎপাদন করব তার উপর নির্ভর করবে উৎপাদন ব্যয়। এই উৎপাদনের পরিমাণ এবং উৎপাদন ব্যয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয়। তাই উৎপাদন অপেক্ষক কি? উৎপাদনের পরিমাণ এবং উৎপাদন ব্যয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিসের সম্পর্ক? নির্ভরশীলতার সম্পর্ক। যদি এটার পরিমাণ বাড়ে তাহলে এর পরিমাণও বাড়বে, উৎপাদনের পরিমাণ বাড়লে উৎপাদন ব্যয়ের পরিমাণও বাড়বে। তাহলে মোট কথা হচ্ছে যে উৎপাদনের পরিমাণ যদি বাড়ে তাহলে মোট ব্যয়ের পরিমাণও উৎপাদন ব্যয়ের পরিমাণও বাড়বে। অর্থাৎ উৎপাদন অপেক্ষক কি? উৎপাদনের পরিমাণ এবং উৎপাদন ব্যয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, এই নির্ভরশীলতার সম্পর্ককেই বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। এখন বন্ধুরা দেখো, উৎপাদন ক্ষেত্রে উপকরণ কয়টি? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ব্যবহার করা হয়। এর বাদেও আরো কিছু উপকরণ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে কি কাঁচামাল, পরিবহন ব্যয়, বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করা হয়। যেমন ভূমির ক্ষেত্রে খাজনা দেওয়া হয়, এটা ব্যয়। শ্রমিকের ক্ষেত্রে মজুরি দেওয়া হয়, এটা একটা ব্যয়। মূলধনের জন্য সুদ দেওয়া হয়, এটা একটা ব্যয়। এবং সংগঠকের জন্য মুনাফা দেওয়া হয়, এটা একটা ব্যয়। এই সকল ব্যয় যখন কি করা হয়? ক্রয় করা হয়। যখন নিয়োগ করা হয়, নিয়োগ করলে কি দিতে হয়? টাকা দিতে হয়, অর্থ দিতে হয়, ক্রয় করতে হয়। এই ক্রয় করলে এই ব্যয়কে একত্রে বলা হচ্ছে উৎপাদন ব্যয়। ক্লিয়ার? বন্ধুরা দেখো, উৎপাদন ব্যয় সি সমান সমান আর ডাব্লিউ আই, ছোট হাতের আর, পি আর, টি এ। এখানে একটা জিনিস দেখো, উপরে যে জিনিসটা সি সমান সমান হচ্ছে উৎপাদন ব্যয় অপেক্ষক উৎপাদনের পরিমাণ। জাস্ট এটা বর্ণনা দিয়ে দিলাম। এখন দেখো এটার বিষয়, এখানে হচ্ছে সি। সি হচ্ছে কি? উৎপাদন ব্যয়। আর হচ্ছে কি? বন্ধুরা দেখো, খুব ইজি ভাবে উৎপাদন ব্যয় সমান সমান উৎপাদন ব্যয় সি সমান সমান আর ডাব্লিউ আই, ছোট হাতের আর, পি আর, টি এ। আর তে বলা হচ্ছে যে রেন্ট, ভূমির খাজনা। ডাব্লিউ তে বলা হচ্ছে শ্রমিকের মজুরি, ওয়েজ। আই হচ্ছে ইন্টারেস্ট, মূলধনের সুদ। ছোট হাতের আর হচ্ছে সংগঠকের মুনাফা, বেনিফিট যেটাকে বলা হয়, প্রফিট। পি আর হচ্ছে কাঁচামাল, র ম্যাটেরিয়ালস, প্রাইস অর্থাৎ কাঁচামালের দাম। টি হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, পরিবহন ব্যয়। এ হচ্ছে অ্যাড, বিজ্ঞাপন ব্যয়, অ্যাড কস্ট। তাহলে এই যে বিষয়টা, উৎপাদন ক্ষেত্রে এই সকল উপকরণ আমাকে নিয়োগ করতে হচ্ছে, আর এই উপকরণ করার জন্য যে ব্যয়টি করা হচ্ছে এই ব্যয়টিকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়। ওকে, আমরা মোটামুটি শিখে গেলাম যে উৎপাদন ব্যয় কি।
বন্ধুরা এখন আমরা দেখব আর্থিক ব্যয়। আর্থিক ব্যয় এটা 1 মার্কসের কোশ্চেন, জাস্ট মুখে মুখে বলি শোনো। আর্থিক ব্যয় হচ্ছে উৎপাদন ক্ষেত্রে কোনো উপকরণ নিয়োগ করার ক্ষেত্রে যে ব্যয় হয় সেই ব্যয়টিকে যখন অর্থের মাধ্যমে প্রকাশ করা হয় বা অর্থের মাধ্যমে দিয়ে দেওয়া হয় তাকে বলা হচ্ছে আর্থিক ব্যয়। যেমন একজন শ্রমিক উৎপাদন ক্ষেত্রে কাজ করেছে, কাজ করার বিনিময়ে তাকে কি দেওয়া হয়েছে, পারিশ্রমিক হিসাবে কিছু অর্থ দেওয়া হয়েছে, এই অর্থটাকেই বলা হচ্ছে আর্থিক ব্যয়। একজন সংগঠক উৎপাদনের সমন্বয় ঘটিয়েছে, এর ফলে কি পেয়েছে, সে যদি লাভ হয় ব্যবসায় সে কি পেয়েছে, নগদ অর্থ মুনাফা পেয়েছে, এই মুনাফাকে বলা হচ্ছে আর্থিক ব্যয়। তাহলে উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগের ফলে যে ব্যয় হয় সেই ব্যয়টিকে যখন অর্থের মাধ্যমে দিয়ে দেওয়া হয় বা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় আর্থিক ব্যয়। ওকে, এখন দেখব প্রকৃত ব্যয়। প্রকৃত ব্যয় কি? প্রকৃত বলতে আর্থিক ব্যয়ের মতোই, আর্থিক ব্যয়ের সাথে একটু কি আরো একটু বেশি কিছু, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে একজন শ্রমিক বা উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগের ফলে উপকরণ নিয়োগের ক্ষেত্রে যে অর্থ নিয়োগ করা হয় বা অর্থ প্রদান করা হয়, এই অর্থের সাথে শ্রমিক কিছু শারীরিক এবং মানসিক পরিশ্রম করতে ক্লান্ত হয়ে পড়ে। একজন শ্রমিকের কথাই বলি, একজন শ্রমিক যদি উৎপাদন ক্ষেত্রে শ্রম দেয় তাহলে শ্রমের বিনিময়ে যে টাকাটা পায় সেটা হচ্ছে আর্থিক ব্যয়। আর শ্রম নিয়োগের ফলে শারীরিকভাবে যে ক্লান্ত হয়ে পড়ে, অর্থাৎ আমি যে শ্রম দিচ্ছি শ্রমের বিনিময়ে যে আমি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছি, এই ক্লান্ত হওয়াটাকে বলা হচ্ছে প্রকৃত ব্যয়। অর্থাৎ শ্রমের প্রকৃত ব্যয়, একজন শ্রমিকের প্রকৃত ব্যয় হচ্ছে কি, শারীরিকভাবে ক্লান্ত হয়ে যাওয়াটাই হচ্ছে একজন শ্রমিকের কি প্রকৃত ব্যয়। 2 নম্বর হচ্ছে একজন উৎপাদক উৎপাদন ক্ষেত্রে মেধা খাটাচ্ছে, শ্রম খাটাচ্ছে। উৎপাদন ক্ষেত্রে কি পাচ্ছে, মুনাফা পাচ্ছে, এটা হচ্ছে আর্থিক ব্যয়। কিন্তু সেই মুনাফা পাওয়ার জন্য কি করতেছে, মেধা খাটাচ্ছে, ঝুঁকি বহন করতেছে, এবং এই ঝুঁকি বহন করা এবং মেধা খাটাচ্ছে, এই মেধা খাটানো এবং ঝুঁকি বহন করাটাকেই বলা হচ্ছে একজন উৎপাদকের প্রকৃত ব্যয়। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব নিমজ্জমান ব্যয়। নিমজ্জমান ব্যয়টা কি? নিমজ্জমান ব্যয় হচ্ছে কোনো বিশেষ ক্ষেত্রে উৎপাদন করার জন্য কিছু ব্যয় করা হয়, যে ব্যয়টা পরবর্তীতে আর পুনরুদ্ধার করা যায় না, এই সকল ব্যয়কে বলা হচ্ছে নিমজ্জমান ব্যয়। অর্থাৎ মোট কথা হচ্ছে কোনো বিশেষ ক্ষেত্রে উৎপাদন করার জন্য যে ব্যয় করা হয় এবং উক্ত ব্যয়টি আর পরে পুনরুদ্ধার করা যায় না, সেই সকল ব্যয়কে বলা হচ্ছে নিমজ্জমান ব্যয়। যেমন খনিজ দ্রব্য উত্তোলনের ক্ষেত্রে যে ব্যয়টি করা হয় সেই ব্যয় পরবর্তীতে আর অন্য কোনো ক্ষেত্রে কি করা হয় না, নিয়োগ করা যায় না। যেমন একটা উদাহরণ দিই, খনিজ তেল উত্তোলন করা হবে। খনিজ তেল উত্তোলন করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কিছু ব্যয় করতে হয়। কিসের জন্য? ইকুইপমেন্ট করার জন্য। বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, যন্ত্রপাতি কি করা হয়, নিয়োগ করা হয়। তেল উত্তোলনের জন্য বিভিন্ন পাইপ, বিভিন্ন যন্ত্রাংশ কি করতে হয়, মাটির নিচে স্থাপন করতে হয়। কিন্তু হঠাৎ করে তেল উৎপাদন বন্ধ হয়ে গেল, ওখান থেকে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চলে যেতে হচ্ছে। কিন্তু ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান উক্ত দ্রব্যগুলি অর্থাৎ যন্ত্রাংশ, পাইপ, এইগুলি আর অন্য কোথাও তুলে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবে না, ওটা ফিক্সড ব্যয় হয়ে গেছে। এই ধরনের ব্যয়কে বলা হচ্ছে নিমজ্জমান ব্যয়। যে ব্যয় একবারে ব্যয় করা হয়, যেটা পরবর্তীতে আর পুনরুদ্ধার করা যায় না, সেই ব্যয়কে বলা হচ্ছে
নিমজ্জমান ব্যয়। ক্লিয়ার? যে বিশেষ কোনো ক্ষেত্রে কোনো দ্রব্য উৎপাদনের জন্য যে ব্যয়টি করা হয় এবং পরবর্তীতে যে ব্যয়টি আর পুনরুদ্ধার করা যায় না, সেই ব্যয়কে বলা হচ্ছে নিমজ্জমান ব্যয়। ক্লিয়ার? ওকে, এখন আমরা দেখব যে টপিকসটা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা জাতীয় ইউনিভার্সিটিতে কয়েকবার এসেছিল। এখানে 4 মার্কস থাকবে। স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। স্থির ব্যয়ের সংজ্ঞাও যা, মোট স্থির ব্যয়ের সংজ্ঞাও তা। পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞা যা, মোট পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞাও তাই। তাহলে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। তাহলে প্রথমত স্থির ব্যয় কি সেটার সংজ্ঞা জানতে হবে, তারপরে পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞা দিয়ে শুরু করতে হবে। সংজ্ঞা লিখি আগে, যে এক নম্বর হচ্ছে সংজ্ঞা। প্রথমত হচ্ছে কি সংজ্ঞা। কিসের সংজ্ঞা? স্থির ব্যয়। স্থির ব্যয়ের সংজ্ঞাটা খুব মনোযোগ সহকারে শোনো। স্থির ব্যয়ের সংজ্ঞা হচ্ছে যে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধির ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সেই ব্যয়কে মোট স্থির ব্যয় অথবা স্থির ব্যয় বলে। উৎপাদনের পরিমাণ কমে গেলে অথবা বৃদ্ধি পেলে যে ব্যয়ের কোনো রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ ব্যয় স্থির থাকে, সেই ব্যয়কেই বলা হচ্ছে মোট স্থির ব্যয় অথবা মোট পরিবর্তনশীল ব্যয়। মোট স্থির, সেটাকে বলা হচ্ছে মোট স্থির ব্যয় বা স্থির ব্যয়। এখন আমরা দেখব পরিবর্তনশীল ব্যয় কি। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি অথবা শূন্য হয়ে গেলে যে ব্যয়ের পরিবর্তন হয়, যে ব্যয় পরিবর্তন হয় অর্থাৎ বৃদ্ধি পায় বা হ্রাস পায় বা শূন্য হয়ে যায়, সেই ব্যয়কেই বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ উৎপাদন যদি আমার শূন্য হয় তাহলে আমার পরিবর্তনশীল ব্যয়ও শূন্য। উৎপাদন যদি বেশি হয় তাহলে পরিবর্তনশীল ব্যয়ও বেশি হবে। পরিবর্তনশীল ব্যয় আবার উৎপাদনের পরিমাণ যদি কমে যায় তাহলে পরিবর্তনশীল ব্যয়ও কমে যাবে। অর্থাৎ উৎপাদনের সাথে পরিবর্তনশীল ব্যয় সম্পৃক্ত। উৎপাদন যা হবে পরিবর্তনশীল ব্যয় তাই হবে। কিন্তু স্থির ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন তোমার যাই হোক না কেন, স্থির একটা খরচ তোমাকে বহন করতেই হবে। তাই এটা গেল সংজ্ঞা। এখন আমরা একটা উদাহরণ দিতে পারি। স্থির ব্যয়ের উদাহরণ কি? স্থির ব্যয়ের উদাহরণ হচ্ছে বাড়ি ভাড়া। যদি ভাড়া নেওয়া হয় বাড়িটা, তাহলে কি দিতে হবে? ভাড়া দিতে হবে। তুমি উৎপাদন করো আর না করো, তাহলে কি দিতে হবে? বাড়ি ভাড়া দিতে হবে। এটা হচ্ছে একটা উদাহরণ। 2 হচ্ছে স্থায়ী কর্মচারীর বেতন। যে সকল স্থায়ী কর্মচারী আছে তাদেরকে বেতন দিতে হবে, তোমার উৎপাদন হোক আর না হোক, এর জন্য কি দিতে হবে? বেতন দিতে হবে। এই বেতনটাকে বলা হচ্ছে স্থির খরচ। তারপরে যন্ত্রপাতির বিকলতা বা অবচয়জনিত ব্যয়। যন্ত্রপাতির অবচয়জনিত ব্যয়। যন্ত্রপাতি তোমার থাকলে এর একটা ব্যয় বহন করতে হবে, সেটা চলুক আর না চলুক। যদি বিকল হয়ে যায় তাহলে এটা মেরামত করার জন্য ব্যয় করতে হবে। তাহলে এটাই হচ্ছে কি স্থির ব্যয়। তারপরে হচ্ছে বিদ্যুতের মিনিমাম বিল। তোমার উৎপাদন প্রতিষ্ঠান চলুক আর না চলুক, মিটার রিডিং, মিটার যদি কানেকশন থাকে বিদ্যুতের, তাহলে ওই সংযোগের ক্ষেত্রে একটা মিনিমাম বিল আসে, এই বিলটাকে বলা হচ্ছে স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ কেমন? পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ হচ্ছে কাঁচামাল। উৎপাদন যদি বৃদ্ধি করি কাঁচামাল বেশি হবে, উৎপাদন যদি কম করি তাহলে কাঁচামালের পরিমাণ কম হবে। তারপরে হচ্ছে কি ট্রান্সপোর্টেশন। উৎপাদনের পরিমাণ যদি বেশি হয় তাহলে ট্রান্সপোর্টেশন ব্যয় বেশি হবে,
উৎপাদনের পরিমাণ যদি কম হয় তাহলে ট্রান্সপোর্টেশন ব্যয় কম হবে। তারপরে এই দ্রব্যগুলি বিক্রয়ের জন্য অ্যাড দিতে হয়। যদি বেশি বেশি বিক্রয়ের জন্য বেশি বেশি অ্যাড দেওয়া হয় তাহলে এটার জন্য বেশি বেশি খরচ করতে হবে, আর যদি কম করা হয় তাহলে অ্যাডের জন্য কম খরচ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি, অ্যাড হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের একটা উদাহরণ। তারপরে হচ্ছে উৎপাদন ব্যয়ের পরিমাণ। উৎপাদন ব্যয়ের পরিমাণের ক্ষেত্রে স্থির ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন ব্যয়ের পরিমাণ কখনো শূন্য হবে না। স্থির ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন ব্যয়ের পরিমাণ কখনোই শূন্য হবে না। অপরদিকে পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন ব্যয়ের পরিমাণ কি হ্রাস বা বৃদ্ধি হবে, কখনো বেশি হবে কখনো কম হবে। তারপরে হচ্ছে বাজার দামের সমতা। বাজার দামের সমতা স্থির ব্যয়ের ক্ষেত্রে বাজার দামের ক্ষেত্রে কোনো সমতার প্রয়োজন হয় না। বাজার দাম যদি বেশি হয় তাহলেও স্থির ব্যয় হবে, বাজার দাম যদি কম হয় তাহলেও স্থির ব্যয় হবে। অর্থাৎ বাজার দামের সাথে স্থির ব্যয়ের কোনো সম্পর্ক নাই। পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে বাজার দামের সমতার প্রয়োজন আছে। অর্থাৎ যদি বাজার দাম বেশি হয় তাহলে পরিবর্তনশীল ব্যয় বেশি হবে, বাজার দাম যদি কম হয় পরিবর্তনশীল ব্যয় পরিমাণও কম হবে। অর্থাৎ বাজার দামের সাথে পরিবর্তনশীল ব্যয়ের একটা সম্পর্ক আছে। তারপরে আমরা দেখব প্রান্তিক ব্যয়। স্থির ব্যয়ের সাথে প্রান্তিক ব্যয়ের কোনো সম্পর্ক নাই। কারণ উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন প্রান্তিক ব্যয়ের পরিমাণ কি কম বেশি হবে না স্থির ব্যয়ের ক্ষেত্রে। প্রান্তিক ব্যয় মানেই হচ্ছে যে অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য যে অতিরিক্ত খরচ হয়, এই অতিরিক্ত খরচটাকেই বলা হয় প্রান্তিক ব্যয়। তাহলে স্থির ব্যয়ের ক্ষেত্রে এইরকম উৎপাদনের কোনো বিষয় নাই যে তোমার উৎপাদন হোক আর না হোক এই ব্যয় বহন করতে হবে। এই জন্য প্রান্তিক ব্যয়ের সাথে স্থির ব্যয়ের কোনো সম্পর্ক নাই। পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে প্রান্তিক ব্যয়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কারণ অতিরিক্ত দ্রব্য উৎপাদন করতে গেলেই পরিবর্তনশীল ব্যয় হবে, অর্থাৎ অতিরিক্ত পরিবর্তনশীল ব্যয় হবে, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় বেশি হবে। বেশি পরিমাণ উৎপাদন করতে গেলে পরিবর্তনশীল ব্যয় বেশি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রান্তিক ব্যয় এর সাথে পরিবর্তনশীল ব্যয়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখন আমরা দেখব চিত্র। বন্ধুরা দেখো, এখানে কি আছে, এটা হচ্ছে স্থির ব্যয়। চিত্র কি
বন্ধুরা দেখো যে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে এফসি ফিক্সড কস্ট দেখানো হয়েছে। যেহেতু উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি যাই হোক না কেন, ব্যয় কি থাকবে? স্থির থাকবে। সেই ব্যয়টাকে বলা হচ্ছে স্থির ব্যয়। এই কারণে স্থির ব্যয় কি? টিএফসি, টোটাল ফিক্সড কস্ট বা ফিক্সড কস্ট, এটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ তোমার উৎপাদন যাই হোক, জাহান্নামে যাক, আমার ব্যয়টা ও এখানে পি যদি দেই, ওপি পরিমাণ হবেই। তাহলে এটাই হচ্ছে কি? স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয়, তাহলে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে ভিসি ভেরিয়েবল কস্ট বা টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট দেখানো হয়েছে। উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি অথবা শূন্য হলেও পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে অথবা শূন্য হবে। দেখো, উৎপাদন যখন শূন্য তখন পরিবর্তনশীল ব্যয় শূন্য, উৎপাদন যখন বৃদ্ধি পেয়েছে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই কারণে পরিবর্তনশীল ব্যয় শূন্য থেকে শুরু হয়ে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। অর্থাৎ ভিসি রেখা শূন্য থেকে শুরু হয়ে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। তো বন্ধুরা, এই 4টা বা 5টা বা 6টা এভাবে পার্থক্য দিলে আমার মোটামুটি এই 4 মার্কসের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা আজকে শিখলাম কি? মোট উৎপাদন ব্যয় কি, তারপর হচ্ছে আর্থিক ব্যয় কি, প্রকৃত ব্যয় কি, নিমজ্জমান ব্যয় কি। এগুলো হচ্ছে এই আর্থিক ব্যয়, প্রকৃত ব্যয়, নিমজ্জমান ব্যয় 1 মার্কসের করে প্রশ্ন আসে। আর উৎপাদন ব্যয় কি, এটা 4 মার্কসের কোশ্চেন আসতে পারে। স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য, এটাও 4 মার্কসের জন্য কোশ্চেন আসতে পারে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার অন্য একটা টপিকস নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।